নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আমরা অনেকেই বুক জ্বালা, বমি বমি ভাব, অ্যাসিড রিফ্লাক্সে ভুগি। আর এই নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান গার্ড অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ প্রোগ্রাম। আর আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর রিতেন কুমার সমাদ্দার। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। নমস্কার, আমি ডক্টর রিতেন কুমার সমাদ্দার। বর্তমানে পিজি হাসপাতালের হেপাটোলজি ডিপার্টমেন্টে কর্মরত। এখানে আপনাদের সাথে জিআরডি অ্যাওয়ারনেস উইক নিয়ে কিছু তথ্য বলতে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিজয় কুমার রায়। My name is Dr. Vijay Kumar Rai. I'm a gastroenterologist and liver specialist, and currently I'm attached to Live Gastro Center, which are located at Beliaghata and Dhakuria. রয়েছেন ডক্টর ইন্দ্রনীল সাহা, আপনাকেও স্বাগত জানাবো। হ্যাঁ, নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমার চেম্বার হচ্ছে পালস ডায়াগনস্টিক্স। আমি মণিপাল হসপিটাল বা আগে যেটা কলম্বিয়া এশিয়া ছিল তার সাথে যুক্ত, এবং আমি প্রায় কলকাতা শহরে 22-23 বছর গ্যাস্ট্রোএন্টারোলজি প্র্যাকটিস করছি। আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে লিভার ডিজিজ, থেরাপিউটিক এন্ডোস্কোপি, ইআরসিপি করে বাইল ডাক্ট সার্জারি, এগুলো এন্ডোস্কোপিক সার্জারিজ, এগুলো হচ্ছে আমার স্পেশাল ইন্টারেস্ট। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রতীক পোদ্দার। আমি ডক্টর প্রতীক পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট এট গ্যাস্ট্রো এন্ড লিভার কেয়ার ক্লিনিক, কলকাতা, বিবেকানন্দ। আমি প্রথমেই চলে যাব ডক্টর বিজয় কুমার রায়ের কাছে। আপনার কাছে যেটা জানতে চাইবো, এই গার্ড আসলে কি? Okay, GERD is a kind of disorder where there is a reflux of the gastric contents into the esophagus, and that is causing troublesome symptoms. So if you are feeling kind of sore throat or kind of heartburn, or there is a chest discomfort, and it is not because of the heart problem, it is because of the acid or any alkali or any gastric content that is going into your esophagus and producing the symptom, then it is known as GERD, that is gastroesophageal reflux disease. ডক্টর রিতেন কুমার সমাদ্দারের কাছে আমি জানতে চাইবো, এই গার্ডের প্রাথমিক উপসর্গগুলি কি? জিআরডি সর্বপ্রথম বুক জ্বালা নিয়ে আসতে পারে, বুক জ্বালা করতে পারে। দ্বিতীয়ত, আপনার মনে হতে পারে খাদ্যটা আপনার স্টমাক থেকে মুখের দিকে চলে আসছে, এটাকে রিগার্জিটেশন বলে। তৃতীয়ত, আপনার মনে হতে পারে গলায় ব্যথা হতে পারে, এটাকে ডিসফেজিয়া বলে বা ওডাইনোফেজিয়া বলে। আর ডিসফেজিয়া হলো মনে হবে আপনার গলার সামনে কিছু আটকে গেছে, খাদ্য গিলতে আপনার অসুবিধা হচ্ছে, এটাও জিআরডি সিমটমস হিসেবে হতে পারে। পঞ্চমত, আপনার অনেকবার হিক্কাপ হতে পারে, সেটাকে জিআরডির জন্য হতে পারে। অথবা আপনার বমি বমি ভাব লাগতে পারে, অনেক সময় বমিও হতে পারে। অথবা আবার মুখ টক টক লাগতে পারে, সেটাও জিআরডি অনেক সময় সিমটমস হতে পারে। এইগুলো হলো খাদ্যনালী রিলেটেড যে সিমটমস গুলো। অথবা আপনার কিছু কিছু সময় অন্যান্য অর্গান নিয়ে বা অন্যান্য অঙ্গ নিয়েও আপনার কিছু সমস্যা দেখতে পারে। সেই সমস্যার মধ্যে সর্বপ্রথম হলো আপনার লাংসে যে প্রবলেমগুলো। লাংসের মধ্যে সর্বাগে ক্রনিক কাফ, মানে বারংবার কফ হতে পারে, অথবা গলা ব্যথা হতে পারে, অথবা আপনার মনে হতে পারে যে আপনার কিছু বুকে জ্বলছে, বুকে ব্যথা হতে পারে, অথবা আপনার শ্বাসকষ্ট হতে পারে, ইভেন অ্যাজমার মতো আপনার পরিণতি হতে পারে। এইগুলো অ্যাজমা না থাকা সত্ত্বেও জিআরডির জন্য হতে পারে। অথবা আপনার ক্রনিক ব্রঙ্কাইটিসের মতো দীর্ঘকালীন রোগ থাকলে সেটি হতে পারে। আর সব থেকে বড় ব্যাপার এখন যেটা, স্লিপ ডিপ্রাইভেশন হতে পারে, মানে আপনার রাতে ঘুম নষ্ট হতে পারে। তো এইগুলো জিআরডি কমন সিমটমস। এই একই প্রশ্ন আমি করব ডক্টর ইন্দ্রনীল সাহার কাছে। জিআরডি কমন সিমটমস হচ্ছে যেটা হার্টবার্ন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স, মানে যেটা টক জল মুখে উঠে আসে, বা এইগুলো হচ্ছে কমনেস্ট। অনেক সময় পারসিস্টেন্ট আনএক্সপ্লেন কাফ, এবং স্পেশালি ইন দ্য নাইট, সেটাও একটা কমন সিমটম ফর জিআরডি। ডক্টর বিজয় কুমার রায়ের কাছে আমি জানতে চাইবো, এই গার্ডে আক্রান্ত হওয়ার কারণগুলি কি কি? So common causes of GERD is basically it is a lifestyle problem. Lifestyle means how you sleep, how you eat, how you work. These 3 things comes into your lifestyle. आप कितने घंटे सोते हैं? Minimum 7 hours of sleep is required for any individual for functioning. क्या खाते हैं, टाइम से खाते हैं कि नहीं, ब्रेकफास्ट मिस तो नहीं करते हैं,
फिर एक्सरसाइज और अपना वेट कंट्रोल रखते हैं कि नहीं, उसके बाद काम में ज्यादा स्ट्रेस तो नहीं है, योर वर्क इज स्मूथ और नॉट। सो ये सारी चीजें मिलके, ये सारा चीज अगर कोई चीज गड़बड़ होता है, उससे क्या होता है कि हमारे दिमाग पे जब स्ट्रेस पड़ता है तो यहाँ से जो नर्व्स निकलती हैं वो हमारे स्टमक पे काम करती हैं, एंड दैट प्रोड्यूसेस लॉट ऑफ एसिड। बहुत ज्यादा वो एसिड प्रोड्यूस करती हैं, और वो एसिड जाके ऊपर आने लगता है। और धीरे धीरे यहाँ एक वाल्व होती है जी जंक्शन पे, इसोफेगस और फूड पाइप और स्टमक के जंक्शन पे एक वाल्व होती है जो लूज होने लगती है, और उससे और ज्यादा एसिड रिफ्लक्स होने लगता है। तो बेसिकली कारण जो है इसका जीआरडी है। जीआरडी का जो कारण है बेसिकली ये লাইফস্টাইল है। अगर আপনার লাইফস্টাইল ভালো আছে তো আপনার কোনোদিন জিআরডি হবে না। अगर লাইফস্টাইল ভালো নেই তো জিআরডি হবেই হবে, and और এটা খুব ইনক্রিজ করছে, বিকজ nowadays the stress factor has increased like anything। এত স্ট্রেস বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার টাইম পাচ্ছে না লোক, ঘুমা টাইম পাওয়া নেই, সবসময় মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওয়ার্ক এইরকম চলছে, খাওয়া দাওয়া পে কেউ বিশেষ ধ্যান দিচ্ছে না, আর খাওয়া দাওয়া যা হচ্ছে ওটা भी ভালো নেই। এই জন্য এই রিফ্লাক্স যে জিআরডি সমস্যা দিন पे दिन বেড়ে যাচ্ছে। around 10% people in our country they are suffering from GRD। 10% means around 15 crore people are suffering from GRD। আমার পরবর্তী প্রশ্ন ডক্টর রিতেন কুমার সমাদারের কাছে, এই অসুখে ঝুঁকি কি কি রয়েছে? জিআরডি এখন আমাদের আরবানাইজেশনের জন্য হওয়া সব থেকে প্রথম অন্যতম রোগ। সব থেকে বড় রিস্ক ফ্যাক্টর জিআরডির হলো ওবিসিটি বা আমাদের মোটা হয়ে যাওয়া। এখন দেখা গেছে সর্ববৃহৎ যে কোনো আমাদের যদি পেটে ভুঁড়ি হতে থাকে সেই ক্ষেত্রে আমাদের জিআরডি রিস্ক ফ্যাক্টর অনেকটা বেড়ে যায়। দ্বিতীয়ত আমাদের সেডেন্টারি লাইফস্টাইল বা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার মানে আমাদের যে আমরা যোগ ব্যায়াম বা যে কোনো রকম হাঁটা চলা এগুলো ছাড়া জীবনযাপন করছি, সেই জীবনযাপন বলতে পারেন তার জন্য জিআরডি রিস্ক ফ্যাক্টর অনেকটা বেড়ে গেছে। এই দুটো হলো প্রধান কারণ। তৃতীয়ত স্মোকিং, সিগারেট পান, এইগুলো আরেক অন্যতম কারণ। চতুর্থত আপনার অনেক সময় অনেক ধরনের খাবার খেলে জিআরডি রিস্ক ফ্যাক্টর বেড়ে যেতে পারে। যেমন ধরুন কোনো সময় যদি আমরা অ্যালকোহল নিই সেটার ক্ষেত্রে জিআরডি বেড়ে যেতে পারে, অথবা কোনো স্পাইসি ফুড খাই, ফাস্ট ফুড খাই, সেইগুলোর ক্ষেত্রে জিআরডি রিস্ক ফ্যাক্টর বা রিফ্লাক্স বেড়ে যেতে পারে। অথবা কোনো সময় যদি আমরা সাইট্রাস প্রোডাক্ট মানে লেবু জাতীয় জিনিস খাই, সেই ক্ষেত্রে আমাদের জিআরডির প্রবণতা বাড়তে পারে। পঞ্চমত আমাদের আরো একটু আছে, যেটা আমরা যদি খাওয়ার পরই শুয়ে পড়ি বা খাওয়ার সাথে রিলেশন মেনটেন না করি, তখন আমাদের জিআরডি রিস্ক ফ্যাক্টর বাড়তে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বয়সকালে এজ বাড়তে থাকলে জিআরডির ফ্যাক্টর বাড়ে, আর কিছু ক্ষেত্রে মেয়েদের জিআরডি হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। এরপরেই আমি চলে যাব ডক্টর প্রতীক পোদ্দারের কাছে। আপনার কাছে যেটা জানতে চাইবো, এই রোগের বিপদ কি কি? খাদ্যনালীর মধ্যে আলসার তৈরি হতে পারে। সমস্যা হচ্ছে এই আলসারগুলো অন্যদিকে যেতে পারে। যেমন আলসারের থেকে ব্লিডিং হতে পারে, সে ব্লিডিং হলে রক্ত বমি, কালো পায়খানা, হিমোগ্লোবিন ড্রপ এইসব হতে পারে। তার বাইরে সে আলসারগুলো খাদ্যনালীটাকে সরু করে দিলে স্ট্রিকচার তৈরি হয়। সেই স্ট্রাকচারের জন্য অনেকবার খেতে গেলে খাবার আটকে যায়, খাবার খাওয়ার আগে না খেতে গেলে ওটা বমি করতে পারেন, এই সমস্যাগুলো থাকতে পারে। এর বাইরে এই যে জিইআরডি সমস্যা, তাতে রেয়ার কেসেসে আলসার হয়ে হয়ে ওখানে ক্যান্সারের মতো ওটা টার্ন নিতে পারে আর ক্যান্সারে পরিণত হতে পারে। সেটা হলে আগে থেকে জিইআরডি চিকিৎসা করে সবকিছু ঠিকঠাক রাখলে এই সমস্যাটা কোনোদিন হবে না। ডক্টর ইন্দ্রনীল সাহা, একজন রোগী কিভাবে বুঝবে সে গার্ডে আক্রান্ত হয়েছে? এই সিমটমস গুলো যদি পারসিস্ট করে অনেক দিন, মানে পেশেন্টের যদি আনএক্সপ্লেইনড কাফ বা আনএক্সপ্লেইন, ইনফ্যাক্ট অনেক সময় পেশেন্টের দেখা যায় যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, সেটার সাথেও ইনসিডেন্স অফ জিআরডিস কোরিলেটেড। অনেকদিন যদি পেশেন্ট দেখে যে তার বুক জ্বালা হচ্ছে, অম্বল হচ্ছে যেটা, বা পেট জ্বালা হচ্ছে, গলায় টক জ্বালা উঠছে, তাহলে কিন্তু সেটা জিআরডি সিমটম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তার মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে কথাবার্তা বলে তাকে এন্ডোস্কোপি করে দেখতে হবে তার কোনো আলসারেশন আছে কিনা ফুড পাইপের মধ্যে, এবং সেরকম ভাবেই তাকে চিকিৎসাটা করতে হবে। এই একই প্রশ্ন আমি রাখবো ডক্টর রিতেন কুমার সমাদারের কাছে। জিআরডি অনেক সময় সিমটম নিয়ে আসতে পারে, যে সিমটম গুলো আপনাদের সাথে একটু আগে আমরা ডিসকাস করলাম।
হার্টবার্ন বা বুক জ্বালা, অথবা তাদের বুকে ব্যথা, অথবা বুকে খাদ্যনালীতে আটকে যাওয়ার প্রবণতা, অথবা খাবার উঠে আসার প্রবণতা, এইগুলো অনেক কমনলি মানুষ যদি ফিল করে তখন বুঝতে হবে তার জিআরডি হতে পারে। অথবা না হলেও যে হতে পারে না সেটা নয়, অনেক সময় অ্যাজমা যাদের আছে, অথবা অনেক সময় যাদের দাঁতে ক্ষয় হয়, ইভেন তাদেরও জিআরডি হতে পারে। মুখ টক হয়ে যাওয়া, এগুলো জিআরডির এক একটা লক্ষণ। তো অনেক সময় হতে পারে যে পেশেন্ট জিআরডি লক্ষণ নিয়ে আসতে পারে, বা দীর্ঘদিন জিআরডি হয়ে কোনো লক্ষণ না থাকলে সেক্ষেত্রে জিআরডি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। কি কি কমপ্লিকেশন হতে পারে? অনেক সময় জিআরডিতে ইসোফেজিয়াল ক্যান্সার নিয়েও আসতে পারে পেশেন্ট। তো সেক্ষেত্রে ওটা খুবই দুর্ভাগ্যজনক, কেননা এতদিন ধরে ওনার কোনো সিমটমস না হয়ে ডিরেক্টলি এইভাবে আসা আমাদের কাছে, তো সেটা খুবই দুর্ভাগ্যজনক হয়, বাট সেটা খুবই কম জনেই হয়। তো সেটা নিয়ে অতটা ভাবার কিছু নেই। যারা এইরকম সিমটমস বা লক্ষণ পায় তাদের অবশ্যই ডাক্তারকে দেখানো উচিত। তাদের বুঝতে হবে যে তাদের হতে পারে এটা জিআরডি। রাত্রিবেলা তাদের ঘুম ভেঙে যাচ্ছে এই অ্যাসিড রিফ্লাক্সের জন্য, তখন বুঝতে হবে যে তাদের জিআরডি প্রবণতাটা বেড়ে গেছে বা জিআরডি আছে। এরপরে আমি চলে যাব ডক্টর বিজয় কুমার রায়ের কাছে, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই গার্ড, অ্যাসিড রিফ্লাক্স এবং বুক জ্বালা সবগুলোই কি এক? All three are same. GRD is a condition which produces heartburn. Heartburn means यहाँ पे जलन, यहाँ पे छाती में यहाँ पे जलन होता है, लगता है जैसे कि आग जल रही है। तो ये जो सिम्टम है, ये बिकॉज ऑफ एसिड रिफ्लक्स, जो एसिड हमारे पेट में जो स्टमक में बनता है वो रिफ्लक्स होके हमारे फूड पाइप में जाता है और यहाँ पे एक हार्ट बर्निंग सेंसेशन प्रोड्यूस करता है, जिसको हम लोग हार्ट बर्न कहते हैं। क्योंकि ये हार्ट के पास में है इसलिए इसका नाम है हार्ट बर्न। बट जीआरडी से जो है एसिड रिफ्लक्स, जीआरडी में एसिड रिफ्लक्स होता है और ये एसिड रिफ्लक्स के कारण जो है हार्ट बर्न होता है। तो मैं all three are the same thing. ডক্টর ইন্দ্রনীল সাহার কাছেও আমি জানতে চাইবো, এই গার্ড, বুক জ্বালা এবং অ্যাসিড রিফ্লাক্স এগুলো কি এক? না, জিআরডি হচ্ছে একটা ডিজিজ কমপ্লেক্স, হার্টবার্ন হচ্ছে একটা সিমটম। অ্যাসিডিটি বলতে পেশেন্টরা যেটা বোঝায় সেটা কিন্তু অনেকগুলো জিনিস এনকম্পাস করে। যেমন কেউ কেউ গলা জ্বালাকে অ্যাসিডিটি বলে, কেউ কেউ বুক জ্বালাকে অ্যাসিডিটি বলে, কেউ কেউ পেট জ্বালাকে অ্যাসিডিটি বলে, কারো টক জল ওঠাটাকে অ্যাসিডিটি বলে। সুতরাং এটা একটা সিমটম কমপ্লেক্স, পেশেন্ট যেটাকে যেরকম ভাবে বলছে। আর হার্টবার্নটাও একটা পেশেন্ট কমপ্লেক্স, একটা সিমটম কমপ্লেক্স। আর জিআরডি হচ্ছে একটা ডিজিজের নাম, যেটা আমরা এন্ডোস্কোপিক্যালি বা ম্যানোমেট্রি করে ডায়াগনোসিস করি। ডক্টর প্রতীক পোদ্দারের কাছে আমি জানতে চাইবো, এই রোগ ঘিরে মিথ কি কি রয়েছে এবং এর বাস্তবটাই বাকি? জিআরডি কিন্তু চিকিৎসা করা যায়। আপনাকে সারা জীবন জিআরডির সাথে জীবন কাটাতে হবে না। জিআরডি চিকিৎসা ঠিক মতো ওষুধের মাধ্যমে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করে, কিংবা ইভেন সার্জারি কিংবা অনেকবার এন্ডোস্কোপির মাধ্যমে চিকিৎসা করে ঠিক করা যায়। জিআরডিতে ক্যান্সার অবশ্যই হতে পারে, কিন্তু সেই জিনিসটা ভীষণ ভীষণ রেয়ার। তো জিআরডিতে ক্যান্সারের ভয় পাবেন না, চিকিৎসা অবশ্যই করবেন, কিন্তু ভয় পেয়ে থাকবেন না। এবার জিআরডিতে কিছু কিছু কেসে এন্ডোস্কোপি দরকার পড়তে পারে, কিন্তু এন্ডোস্কোপি না তো কোনো ব্যথার জিনিস, কোনো ব্যথা যন্ত্রণা কিছু হওয়ার কথা নয় ইন দ্য এক্সপার্ট হ্যান্ডস, আর ওটা কোনো ভয়ের জিনিস নয়। তো এন্ডোস্কোপি লাগলেও ওটা নিয়ে ভয় পাবেন না, টেনশন করবেন না, ওটা একটা সিম্পল মাত্র মিনিটের পরীক্ষা। এটাও মনে রাখবেন যে জিআরডি চিকিৎসা সবসময় ওষুধ নয়। বাড়িতে ডায়েট চেঞ্জ করে, এক্সারসাইজ করে, অনেক কিছু চেঞ্জ করে, যেমন বাঁদিকে কাজ হয়েছিল, জিআরডি চিকিৎসা বাড়িতে নিজেই করা যায়। তাতে আপনার সবসময় ওষুধ খেতে হবে এরকম না। ডক্টর রিতেন কুমার সমাদারের কাছে আমার প্রশ্ন, কারো যদি বুকে ব্যথা হয় তাহলে সে কি করে বুঝবে সেটা হার্টের সমস্যা নাকি গার্ড? এটা খুবই সংশ্লিষ্ট বা বলতে পারে পারিপার্শ্বিক দুটো অঙ্গ, হার্ট এবং ইসোফেগাস। তো অনেকের সময় জিআরডি তার সাথে হার্ট অ্যাটাক অনেকে গুলিয়ে ফেলতে পারে, একদমই হতে পারে, কেননা তাদের দুজনের বুকে ব্যথা হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে দুটোর দুটোর প্রতিস্থাপনা বা লক্ষণ খুবই আলাদা, বা অন্তত কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। কি কি আলাদা হতে পারে সেটা নিয়ে আমরা এখন বলতে পারি। প্রথমত, যাদের জিআরডি তাদের একটা বুক জ্বালা ভাব আছে, আর যাদের হার্টে ব্যথা বা হার্ট অ্যাটাক হয় তাদের মনে হবে বুকে কেউ যেন চেপে ধরেছে।
মনে হবে যেন ইটের মতো কেউ চেপে ধরেছে, অথবা শার্প পেন হবে, মানে খুব তড়িৎ জাতীয় ব্যথা হতে পারে। সেইগুলো হতে পারে হার্ট অ্যাটাক। জিএআরডি সাধারণত বুকের মাঝখানে হয়, আর হার্ট অ্যাটাক হলে সেটা বুকের বাঁদিকে হওয়ার সম্ভাবনা বেশি। জিএআরডি যে বুক জ্বালা সেটা মুখের দিকে উঠে আসে বা গলার দিকে উঠে আসে, আর যাদের হার্ট অ্যাটাক হয় তাদের সাধারণত বাম দিকের ঘাড়ের দিকে বুকের ব্যথাটা ছড়িয়ে যেতে পারে। ডক্টর প্রতীক পোদ্দারের কাছে আমার প্রশ্ন, এই রোগের চিকিৎসা কি কি রয়েছে? জিআরডি চিকিৎসা যতটা ডাক্তারের কাজ তার থেকে বেশি কিন্তু পেশেন্টের কাজ। আর অনেকগুলো জিনিস করে জিআরডি নিজে নিজে চিকিৎসা করা যায়, যেমন ওজন কমানো, ভালো করে এক্সারসাইজ, একটা হেলদি ডায়েট, আর অল্প অল্প করে বারে বারে খাওয়া, একসাথে বেশি না খাওয়া, আর কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা খাবারের মধ্যে, স্পেশালি বিকেলের পর, যেরকম চকলেট, কোল্ড ড্রিঙ্ক, কফি, তামাক, মদ, এগুলো যতটা অ্যাভয়েড করা তত ভালো। আর বিকেলের দিকে খুব রিচ, খুব হেভি, হাই ফ্যাট খাবার না খাওয়াই উচিত। তার সাথে বাঁদিকে কাত হয়ে শুলে কিন্তু জিআরডি সিমটম গুলো অনেক কম থাকে। এর বাইরে আমাদের হাতে অনেকগুলো ওষুধ আছে যার সাহায্যে জিআরডি চিকিৎসা ঠিক মতো করা যায়। ডক্টর ইন্দ্রনীল সাহার কাছে আমার প্রশ্ন, এই রোগে যারা আক্রান্ত তারা কোন কোন খাবার বা পানীয় থেকে দূরে থাকবেন? ফুড আইটেমস হচ্ছে যেগুলো অ্যাভয়েড করতেই হবে, সেটা হচ্ছে অল টাইপস অফ ফ্যাটি ফুড, ডিপ ফ্রাইড মানে ছাকা তেলে ভাজা জিনিস, যেমন লুচি, ফুলুরি, বেগুনি, সিঙ্গারা, এগুলো একদম চলবে না। কোল্ড ড্রিঙ্কস একদম চলবে না। কফিটা কম খেতে হবে। দুধ বেটার টু অ্যাভয়েড। আর তারপরে রেড মিট, এগুলো বেটার টু অ্যাভয়েড। চকলেটস, ক্যাফেইন জাতীয় জিনিস, এগুলো বেটার টু অ্যাভয়েড। এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। তারপরে দুধ, ক্ষীর, রাবড়ি, পায়েস মানে মিল্ক প্রোডাক্টস, এগুলো অ্যাভয়েড করতে হবে। ডক্টর বিজয় কুমার রায়ের কাছে আমি জানতে চাইবো, কাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? जैसे मैंने आपको बताया कि जीआरडी के कारण जो है लाइफस्टाइल है, तो जिनका लाइफस्टाइल खराब है उनको ये हाई चांस है जीआरडी होने का। और किन लोगों का लाइफस्टाइल के क्या है, जैसे लोग जो ओबीज हैं, दोज हु आर ओवरवेट और ओबीज पीपल, दोज हु आर हैविंग डायबिटीज, थायराइड और एनी मेटाबॉलिक प्रॉब्लम, क्योंकि जो डायबिटीज, थायराइड, ये सारी प्रॉब्लम भी एसिड प्रोडक्शन को बढ़ा देती हैं। हमारी जो स्टमक की जो मूवमेंट है उसको कम कर देती हैं। एसिड ज्यादा देर तक हमारे स्टमक में रह जाता है और वो रिफ्लक्स होने लगता है। तो ये मेटाबॉलिक डिजीजेस जितनी ही हैं, जो इनके लोग जिनको ये प्रॉब्लम है, वो एक हायर चांसेस ऑफ जीआरडी होते हैं। दूसरा, स्मोकर्स, जो लोग ज्यादा स्मोक करते हैं, स्मोकिंग इज ए वेरी इंपॉर्टेंट रिस्क फैक्टर। स्मोकिंग अगेन बिकॉज ऑफ स्ट्रेस और जो भी है उससे भी रिफ्लक्स बढ़ जाता है। ज्यादा अल्कोहल इंटेक लेने पे या सार फूड और बहुत ज्यादा स्पाइसी फूड खा रहे हैं, उससे भी जीआरडी बढ़ता है। तो ये लोग जिनको ये सारी प्रॉब्लम्स हैं। दूसरे, जो पीपल जो हार्ट की कोई मेडिसिन खा रहे हैं खून पतला करने की, उससे भी एसिड का समस्या बढ़ता है, गैस्ट्राइटिस बढ़ता है, और वो भी रिफ्लक्स में कन्वर्ट हो सकता है। तो ये सारे ग्रुप जो हैं, ये लोग ज्यादा जीआरडी के लिए प्रिडिस्पोज हैं। और उनको जो है, अगर उनको जरूर डॉक्टर को दिखलाना चाहिए, डॉक्टर को कंसल्ट करना चाहिए, बिकॉज जीआरडी इज ए स्लो पॉइजन। ये आपको मारेगा नहीं, इट विल नॉट किल यू, बट वो स्लोली स्लोली आपकी क्वालिटी ऑफ लाइफ को खराब कर देगा, आपकी फंक्शनिंग को खराब कर देगा। और इन फ्यूचर कुछ परसेंट जो जीआरडी के लोग हैं, दे टर्न अप इनटू कैंसर ऑल्सो, बिकॉज ऑफ द जो जी जंक्शन का जो कैंसर है, वो भी कुछ परसेंट, वेरी माइन लाइक 1 to 2% केसेस में आगे जाके टर्न अप होता है। पहले हमारे इंडिया में स्क्वेमस सेल कार्सिनोमा ज्यादा था, अब एडिनो कार्सिनोमा बढ़ने लगा है बिकॉज ऑफ जीआरडी। तो अगर हम इसको कंट्रोल कर लें अर्ली स्टेज में, तो हम इससे बच सकते हैं, हम एक अच्छी क्वालिटी ऑफ लाइफ जी सकते हैं। ডক্টর প্রতীক পোদ্দারের কাছে আমি যেটা জানতে চাইবো, এই রোগে যারা আক্রান্ত তারা বেশ কয়েকটি বালিশ ব্যবহার করলে কি এই রোগের উপসর্গ থেকে বাঁচা যায়? স্যার, আমার জিআরডি, অ্যাসিড রিফ্লাক্স, অম্বল, অ্যাসিডিটি থাকে, তার জন্য কি আমি অনেকগুলো বালিশ লাগিয়ে ঘুমাবো? সমস্যা হচ্ছে, এই জিনিসটা করলে আপনার রিফ্লাক্স আরো বাড়তে পারে। তার কারণ, এই যে বালিশগুলো দিলে নেক বেন্ড হয়ে যায়, শুধু বালিশে ঘাড় আর মাথা এটাই শুধু উঁচু হবে, কোমর থেকে কিংবা বুক থেকে মানুষ উঁচু হয় না। তার জন্য কি হয়, এই পেটটা আর খাদ্যনালী বেন্ড হলে অনেকবারই অ্যাসিড রিফ্লাক্স আরো বেড়ে যায়। ওর জন্যে জিআরডি চিকিৎসা করতে গেলে আমরা বলি, প্রথম স্টেপ হচ্ছে আপনি চেষ্টা করে বাঁদিকে কাত হয়ে শোবেন। সেটা দিয়ে যদি কাজ না হয়,
একটা ওয়েজ ম্যাট্রেস বলে পাওয়া যায়, কিংবা আপনি কাউকে বলে ওয়েজ ম্যাট্রেস তৈরি করতে পারেন। ওয়েজ ম্যাট্রেস হলো ওটা কোমর থেকে আপনাকে উঁচু করবে, এক ধরনের স্ল্যান্টিং ম্যাট্রেস, যেটা কোমর থেকে সরু থাকে কিংবা পায়ের থেকে সরু থাকে আর মাথা থেকে একটু উঁচু থাকে। অ্যাজ আ ফ্ল্যাট আপনাকে উঁচু করলে না তো আপনার ঘাড়ে কোনো ব্যথা, স্পন্ডিলাইটিসে পেন হবে, না অ্যাসিড রিফ্লাক্স বাড়বে। অ্যান্ড ওটাই হচ্ছে আসলে রিফ্লাক্সের জন্য, জিআরডির জন্য বালিশের চিকিৎসা। আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্বে। আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকেই জানাবো ধন্যবাদ, এবং শেষ করবার আগে দর্শকদের যে বার্তা দেব, যে আপনারা শুনলেন যে আমাদের যারা চিকিৎসকরা উপস্থিত ছিলেন তাদের পরামর্শ, এভাবেই ভালো থাকুন, সতর্ক থাকুন। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।